আর এনার্জি তো একই জিনিস, শুনতে তো একই লাগে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি পাওয়ার এনার্জি মতো তফাৎ। তুমি জিমে যাচ্ছ, ঠিক আছে? তুমি ওয়েট লিফটিং করছো, তার মানে কি আছে? তোমার শক্তি আছে, শক্তি দিয়ে ওয়েট লিফটিং করছো, ঠিক আছে? আর আমি গেলাম, আমি যাওয়াতে ও ধরো তোমায় বললো যে ওর কিন্তু শক্তি আছে, আর আমি গিয়ে তোমায় বলছি চল তুই দেখাবি তোর কত ক্ষমতা, ঠিক আছে? কত ঠিক আছে, কত ক্ষমতা মানে তুমি কত কেজি ওয়েট লিফট করতে পারছো টোটাল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারছো, ওটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? তো দুটোর মধ্যে এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? তাহলে পাওয়ারের সিম্বল কি হবে? বলো পাওয়ারের সিম্বল কি হবে? যেটা ভাবছো সেটাই হবে, বলো। পি। হ্যাঁ, ইউনিট কি? এটা তো বলা উচিত, ইউনিট কি? ওয়াট? হ্যাঁ, কে বললো? হ্যাঁ, তুমি তো এক্সপার্ট। পাওয়ারের সিম্বল হচ্ছে পি, ইউনিট হচ্ছে ওয়াট, আর এনার্জির সিম্বল কি? এনার্জির সিম্বল হচ্ছে ই। ইউনিট কি? এনার্জির সিম্বল হচ্ছে জুল, এই ইউনিট হচ্ছে জুল। পাওয়ার হচ্ছে শুধুমাত্র মানে শক্তিকে প্রদর্শন করে, মানে একটা কারেন্টের থ্রুতে কত শক্তি জেনারেট হচ্ছে, ঠিক আছে? আর এই এনার্জি মানে হচ্ছে এর মধ্যে টাইম ইনভলভ, মানে এই শক্তিটা কতটা টাইম ধরে চলছে। মনে করো আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি যে চলছে সেটা হচ্ছে এনার্জি। এবার 1 ঘন্টায় গাড়ি ওই স্পিডে কত দূর গেল, এই যে স্পিডটা যাচ্ছে ওটা হচ্ছে পাওয়ার, আর 1 ঘন্টায় গাড়িটা কত দূর পৌঁছালো সেটা হচ্ছে এনার্জি। মোট কার্যক্ষমতা হচ্ছে এনার্জি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি তো বাংলা, ইংরাজি, হিন্দি, ইংলিশ সব মিলিয়ে বলছি। ওই জন্য তো রেকর্ড করছো। এনার্জি যে একক, একক মানে হচ্ছে যেরকম আমাদের পাওয়ারের ওয়াট, ঠিক আছে? জুলটা আমরা সচরাচর শুনি না, তার কারণ এই কারণে শুনি না, কারণ জুলটা আমার কোথায় লাগে জানো তো? কত ইউনিট কারেন্ট খরচা হচ্ছে। তুমি ইলেকট্রিক বিলে কখনো দেখবে ওর মধ্যে জুল পেয়ে যাবে, ঠিক আছে? জুলটা ওই ইউনিট হিসাব করতে কাজে লাগে। যেটা আমাদেরকে বলা হয় যেমন ইলেকট্রন এসি আর 1 মাস চলে কত টাকা কারেন্ট। এক্স্যাক্টলি, ওইটা তখন ক্যালকুলেট করতে গেলে এই এনার্জিটা ক্যালকুলেশন করতে হবে জুল হিসেবে, জুল দিয়ে, ঠিক আছে? দেখিয়ে দেবো সব, কোনো চাপ নেই। এনার্জি ক্ষয় হবে আর কত জুল ওর মধ্যে এসে আসবে, কারেন্ট আসবে, ঠিক আছে? তাহলে এইবার একটা আমার সব সূত্রপত্রগুলো লেখা আছে তো সবার কাছে, এবার আমরা একটা ক্যালকুলেশনে আসি। সেটা হচ্ছে একটা 60 ওয়াটের বাল্ব, ঠিক আছে? 220 ভোল্টে চলছে, ঠিক আছে? তাহলে ওর কারেন্ট কত খরচা হবে, মানে কত অ্যাম্পিয়ারে চলবে, কারেন্ট কি হবে? এবার বলো। আমি পি এর সূত্র লেখাইনি না? না না, পাওয়ারের সূত্র, এনার্জি পি এর সূত্রটা লিখে নাও। P = V × I, মানে ভোল্টেজ, কত ভোল্টেজে কত কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে তোমার পাওয়ার। এটা কি ত্রিভুজ করে লিখবো? না, এটা এরকম, এটা পি এরটা মনে রাখতে হবে এরকম ভাবে।
আছে? আর এটা হচ্ছে কারেন্টের সাথে, রেজিস্ট্যান্সের সাথে হলে P = I স্কয়ার ইনটু R। এটা কিসের? এটা রেজিস্ট্যান্সের সাথে, এটা কারেন্টের সাথে, এটা রেজিস্ট্যান্সের সাথে। রেজিস্ট্যান্স সূত্রটা হলো ওটা। হ্যাঁ, I স্কয়ার ইনটু R। প্রথমেরটা কি বলে? প্রথমেরটা কারেন্টের সাথে, I মানে কারেন্ট। তাহলে এনার্জি কি হবে? এনার্জিটা কি বললাম? ওই সময়ের মধ্যে মোট কত কাজ করেছে, তাহলে শক্তি কত শক্তি প্রয়োগ করেছে, তাহলে শক্তি মানে কি? P, ঠিক আছে? তাহলে টাইম, তাহলে আমার যে এনার্জির সূত্র কি হবে? P ইনটু V, মানে ওই টাইমের কত টাইমের মধ্যে কত শক্তি টোটাল গেছে সেটা হচ্ছে আমার। স্যার আরেকবার কোশ্চেনটা একটু বলবেন? কোন কোশ্চেনটা? মানে এই কোশ্চেনটা যেটা করছেন একটি 60 ওয়াটের বাল্ব 60 ওয়াটের বাল্ব 220 ভোল্টেজে চলছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে? তোমাদের এসি কত ভোল্টেজের? আর ইসে তোমার 220 থেকে 230, আর তোমার কত ওয়াটের? যেমন 1200 ওয়াট আছে, দেখলাম আমরা যেমন 800 তাহলে ওয়াট। কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? আগে এটা বার করো, তারপর ওটা বার করো। বার করো, বার করো। হেল্প করবো নাকি না পারবে? আচ্ছা, এটা দেখি। আগে একটু চেষ্টা করো, তারপরে হেল্প করছি। আপনি এটা পাওয়ারটা বের করতে বলেন, তাই তো? এই তো অ্যাম্পিয়ারটা বের করতে বলতে। 60 60 ওয়াট। ইকুয়াল টু 60 পাচ্ছি, 60 ওয়াট। 220 ভোল্টেজ কার ইউনিট? ভোল্টেজের। ভোল্টেজের ভি। আর এটা আই এর ইউনিট। হ্যাঁ তাহলে আমাদের পি এর ফর্মুলা কি ছিল? P = ভি ইনটু আই। V * I, তাই তো ছিল? না এটা ভি ইনটু আই কিন্তু হবে আয় না। হবে। হ্যাঁ। এটা রেজিস্ট্যান্সের সূত্রটা হবে। কেন resistance? না, তিনটা আয় হবে, কেন আয় হবে? এখানে রেজিস্ট্যান্স কোথায় আছে? আই স্কয়ার ইনটু আর। আমাকে তো 8টা লাগবে। কোথায় আর লাগবে? আমার তো আই লাগবে। আই লাগবে। আই এর ফর্মুলাটা আমার তো আই লাগবে, আমার তো আই এর মান বার করতে হবে। হ্যাঁ তা আই এর ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। 8টা তো লাগবে না। আই তুমি আই এর ফর্মুলা এখানে চিপকালে হবে না সব জায়গায়, ওটা জায়গা বিশেষ। আমি এখানে কি আগে কোশ্চেনটা ভালো করে বোঝো, আমার কাছে কি কি আছে, আমার কাছে যেগুলো থাকবে আমি তো সেগুলো দিয়ে বার করবো। কোশ্চেন ট্রিক্স তো এখানে। আমায় কারেন্ট বার করতে বললো, কারেন্ট তো আমি চার্জ দিয়েও বার করতে পারবো কতগুলো। এবার আমায় কারেন্ট বার করতে বললো, এবার তোমায় বলা হলো নিউটনের ভর দিয়ে বার করো, মানে তোমার ইলেকট্রনের ভর দিয়ে বার করো। একটা ইলেকট্রনের ভর কত জানা আছে? একটা ইলেকট্রনের ভর হচ্ছে -1.6 × 10⁻16 18। এবার এটা দিয়ে হিসাব করো 1 সেকেন্ডে কত চার্জ যাচ্ছে। বার তো অনেক ভাবে করা যায়, ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা আগে বুঝতে হবে আমার ট্রিক্সটা কোথায় আছে। তোমাকে দেওয়া হলো, ভালো করে বোঝো একটা জিনিস, তোমাকে দেওয়া হলো হচ্ছে একটু চা পাতা, একটু চিনি, ঠিক আছে, আর হচ্ছে তোমার একটা ওই তোমাদের যে ওই কি বলে টর্চ, ঠিক আছে, আর একটু জল। তোমাকে বলো চা করা হলো,
এবার তুমি চা বলতে দুধ চাই বোঝো, আর তোমার কাছে দুধ নেই, তাহলে তুমি চাই বানাবে না, তাহলে এটা কি হবে? তোমার হাতে যেই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তোমাকে ওটা দিয়েই বানাতে হবে, তাই না? সেম এই জায়গাটা, তা আমার হাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? পি ভি আর আই, তাই তো? তাহলে আমি যদি পি এর সূত্রটাতে যাই তাহলে এখানে পি ভি আই তিনটাই পাচ্ছি, তাই তো? এইবার এর অ্যাকর্ডিংলি যদি এখানে আসি তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে? ভি বাই পি। ভি বাই পি হবে। তাহলে ভি এর মান কত আছে? ভি মানে 220 না, এটা হবে হচ্ছে পি বাই ভি। ভি বাই ভি 4.something ampere না না, পি বাই ভি। তাহলে পি কত আছে আমার? PR 60 60। ভি কত আছে? V 220 তাহলে কত হচ্ছে হিসাব করো তো ক্যালকুলেটরে। 0.2 সামথিং কিছু, 27 সামথিং কিছু হবে। জিরো পয়েন্ট 27 অ্যাম্পস। এত অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে যায়। কেন অ্যাম্পিয়ার আমাদের দরকার হয়? আমরা সার্কিট বোর্ডে কাজ যখন করব তখন কারেন্টকে আমরা অ্যাম্পিয়ারেই বুঝবো। এবার যদি আমি নরমালি অ্যাম্পিয়ার ক্যালকুলেট না করতে পারি তাহলে কি করে হবে, তাই না? এবার মানে সবকটার সিস্টেমই তাই। এবার এখানে আমি বাল্ব দিয়ে বুঝিয়েছি, বাল্ব ছেড়ে দাও, এসি ধরো, এসির ভোল্টেজ কত? 220 এসির এসির ওয়াট কত? 1200 এক টনে ধরলাম 1200। নরমালি যদি হিসাব না করি, জানা আছে কত অ্যাম্পিয়ারে কারেন্টে চলে? 5 অ্যাম্পিয়ার। হিসাব করে বার করো, একই ফর্মুলায় বার করো, হিসাব করো। স্যার 1200 কে কত দিয়ে 220 দিয়ে ভাগ করব? 1200 কে 220 দিয়ে ভাগ করবে, 220 দিয়ে ভাগ করব 5.5 ওই 5 to 5.5 অ্যাম্পিয়ার। মানে আই অলওয়েজ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এরকম নয়। আই অলওয়েজ যে সব সময় যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর কি যখন আমার কাছে কি কি কম্পোনেন্ট আছে সেটাকে মাথায় রাখতে হবে। সেটা মাথায় রাখলে আমি সেই অ্যাকর্ডিংলি বার করতে পারবো। এবার যদি এখানে এই ধরনের ক্যালকুলেশন না থাকতো, ধরো সাপোজ একটা কথার কথা বলি, ওকে 5 ভোল্টের ব্যাটারি আর হচ্ছে তোমার ধরি 10 ওহমস, সরি ধরি 2 ওহমস, ঠিক আছে, 2 ওহমস রেজিস্ট্যান্স। তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে? 5 ভোল্টের ব্যাটারিতে যদি 2 ওহমস রেজিস্ট্যান্স থাকে তাহলে কত ভোল্টের কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে? স্যার আপনি যেই জিনিসটা চাইছেন ওইটারই সূত্রটা পুরোটাই মানে ক্যালকুলেশন হবে। কোন জিনিসটা আমি চাইছি? অ্যাম্পিয়ার চাইছেন, হ্যাঁ, আমাকে অ্যাম্পিয়ারের সূত্রটাই ধরতে হবে। অ্যাম্পিয়ারের সূত্র। এবার এটাতে কোন সূত্র যাবে আগে বলে বলো। P by I by resistor এখানে কি কি পাচ্ছি আগে বলো তো? ভোল্ট পাচ্ছি, পাচ্ছি, P equal to ভি volt পাচ্ছি, আর আর পাচ্ছি, আর পাচ্ছি। আই পাচ্ছি। এইবার কোন সূত্রতে ফেলবো দেখো। ঠিক আছে। VIR পি ইকুয়াল টু আই স্কয়ার P is equal to I কি কেন পাওয়ার? আমার তো ওয়াট এখানে নেই, না, আমি তো এই সূত্রটা পাচ্ছি, হ্যাঁ। এই সূত্রটা পাচ্ছি। আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর। ভি বাই আর, হ্যাঁ। এবার কত? ভি বাই আর মানে কি হচ্ছে? ভি মানে কত? ভি মানে 200 5 আদি এখানে শাসনে না। এবার একটুখানি ডিরেক্ট কারেন্টে আসো, একটু পিসিবিতে আসো।
তোদের কাছে এসি তে চলে যাচ্ছে ডিসি তে আসো আর মনে হচ্ছে 2 ohms 2 ohms কত হচ্ছে 2.5 2.5 কি হবে এটা ohms অ্যাম্প অ্যাম্পিয়ার সরি সরি অ্যাম্পিয়ার বের করছি অ্যাম্পস ঠিক আছে এবার দেখো এটা ঠিক আছে কি করে বুঝবো উত্তরটা ঠিক আছে কি করে বুঝবো এবার ধরো সাপোজ কথার কথা বলছি যে আমার কাছে রেজিস্ট্যান্সটা নেই ধরে নিলাম রেজিস্ট্যান্সটা নেই রেজিস্ট্যান্সের জায়গায় আমার কাছে আছে 2.5 অ্যাম্পস ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি তোমার আই তাহলে আর বার করতে হবে আর বার করার সূত্র কি আছে আর = V/I V by I কত হচ্ছে V কত 5 I কত 2.5 কত হচ্ছে ডিভাইড করলে 2 কি হবে 2 2 কি ইউনিট কি হবে ওহম হবে তো ওহমস হবে ওম আর মানে কি আর মানে ওহমস তো আমি তো ওহমস এর সূত্র ক্যালকুলেট করছি স্যার একটা যেটা ফার্স্টে বলা থাকবে সেটা মানে এখানে যেমন ভোল্টটা 5 ভোল্ট যেমন ফার্স্টে বলা আছে তা ভোল্টটা উপরে বসেছে মানে যেটা ফার্স্টে বলা থাকবে সেটা না 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 ফার্স্টে বলা থাকবে না আমি তো আইটাকেও ফার্স্টে আনতে পারতাম ওটা ডিপেন্ড করছে তোমার কাছে একটা সার্কিট আছে এখন কথার কথা বলছি তোমার কাছে একটা সার্কিট আছে ঠিক আছে এই সার্কিটে তোমার ফার্স্টে কি তুমি চেক করতে যাচ্ছ এখানে কত একটা রেজিস্টার খারাপ আছে তুমি রেজিস্টারের মান বুঝতে পারছো না ঠিক আছে তাহলে তোমাকে রেজিস্টারের মান বার করতে হবে তোমার কাছে এখানে কি কি আছে তোমার কাছে কারেন্ট আছে কত অ্যাম্পস কারেন্ট এখানে ফ্লো হচ্ছে তোমার কাছে কি আছে তোমার কাছে কত ভোল্ট আছে কত ভোল্টেজ সাপ্লাই হচ্ছে তোমার এবার রেজিস্ট্যান্সটা লাগবে তখন আমাকে এইভাবে সূত্র তখন আমি তোমাকে বলতে সাপোজ একটা এলইডি জ্বালাবে কথার কথা বলছি একটা এলইডি জ্বালাবে ঠিক আছে একটা 9 ভোল্টের এলইডি জ্বালাবে 9 ভোল্টের ব্যাটারিতে একটা এলইডি জ্বালাবে এলইডিতে এলইডির অ্যাম্পস কত 2.2 না এলইডি একটু কম 20.2 না কত যাবে মিলি ওহমসে হবে 2 মিলি ওহমস ঠিক আছে এবার কি হচ্ছে এবার কি আছে তুমি ভোল্ট পাচ্ছ কারেন্ট পাচ্ছ ঠিক আছে সরি ওহমস বলছি মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে এবার তোমাকে কি করতে হবে তোমাকে আর বার করতে হবে কারণ তুমি যদি উইদাউট রেজিস্ট্যান্স এটা জ্বালাও এ জ্বলবে না 9 ভোল্টের সাপ্লাই 9 ভোল্টের মধ্যে মানে কত কারেন্ট যাচ্ছে বলো তো কত চার্জ সাপ্লাই করছে অনেক চার্জ সাপ্লাই করছে ব্যাটারি তো জ্বলবে না এতে পুড়িয়ে দেবে এলইডি তখন আমাকে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে বার করতে হবে এগুলো যখন আমরা রেজিস্টারটা শিখবো তখন শুধু রেজিস্টারের তখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলে হয় না ওর ওয়াটেজও ক্যালকুলেট করতে হবে ঠিক আছে মানে একটা রেজিস্ট্যান্স যখন আমি বসাবো শুধু একটা রেজিস্ট্যান্স মান বের করে বসিয়ে দিলাম তাহলে হবে না ওর টলারেন্স পাওয়ারও দেখতে হবে যে ও কত টলারেন্স করতে পারবে ঠিক আছে আর এটা মিলি ওহম অ্যাম্পিয়ারে করলেন মানে ওটা আইটা মিলি অ্যাম্পিয়ারেই থাকবে হ্যাঁ ওটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম হ্যাঁ, কিন্তু এর লিস্ট আছে মিলি মাইক্রো মানে পিকো ন্যানো ঠিক আছে যেরকম আমাদের কিলোগ্রাম মানে হেক্টাগ্রাম ডেকাগ্রাম মিলিগ্রাম এরকম টাইপেরও এখানে এগুলো আছে কিন্তু একবারে সব ঢালবো না একবারে ঢাললে মোটামুটি ডাল ঘুটনি দেখেছো তো খিচুড়ি হয়ে যাবে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হ্যাঁ রুলস দিলে সবাই বার করতে পারছো একটা খুব ইজি জিনিস বলে দিই সুবিধা হবে এর মান দিয়েছিলাম আর হচ্ছে ভি এর মান দিয়েছিলাম আই বার করতে বলেছিলাম তো দাও না সবাই দাও এই মানটা দিয়েছি এবার আমাদের মাথায় কি রয়েছে আমাদের মাথায় রয়েছে আই ভি বাই আর আমরা এটা কারণ আইটাকে আমরা কনস্ট্যান্ট এখানে ধরে নিয়েছি তো আমাকে কোথাও কিছু ফিক্সড করলে হবে না আমাকে দেখতে হবে আমার কাছে আমাদের সবাইকে দাও না আমাকে দেখতে হবে হচ্ছে কার মান কি আমার হাতে কি কি আছে সেই অনুযায়ী আমাকে মান বার করতে হবে বোঝা গেল এই একটা সূত্রের মধ্যে সব কথা ঠিক আছে সূত্রটা কি
এ ধরো এটা পাত্র নাকি? পাত্র নয়, এ ধরো এটা পায়ে পায়ে আছে। পায়ে এটা আমাদের মনে রাখার সূত্র। এটা মনে থাকবে তো সবার? হ্যাঁ। চাকা উড়ে পায়ে মনে থাকবে তো? থাকবে তো? এবার দেখো মজার বিষয়, আর ভুলবে না। চাকে কি ধরবো আমরা? চার্জ। ভেরি গুড। পাতে কি ধরবো আমরা? কারেন্ট। মানে কারেন্ট। ভোতে কি ধরবো? ভোল্ট। ভোল্টেজ। ভোল্টেজ। এখানটাতে আমরা মাদার কম্পোনেন্ট গুলো ধরবো, ওর ইউনিট গুলো পরে নেব। একবার এটা ধরে নিলে ইউনিট গুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? রেতে কি ধরবো? রেজিস্টার। পাতে কি ধরবো? পাওয়ার। অ্যাম্পিয়ার। এনার্জি এনার্জি। ফাইন। তাহলে এটা হলো আমাদের এই দেখো এতক্ষণ ধরে কিন্তু আমরা এগুলোই শিখলাম, আর ইলেকট্রিকে কিন্তু বা ইলেকট্রিক বল মানে ইলেকট্রিসিটিতে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিচ্ছু মিস করিনি আমরা। আমাদের এই কাজ করতে গেলে কি দরকার? চার্জও দরকার, কারেন্টও দরকার, ভোল্টেজও দরকার, রেজিস্ট্যান্সও দরকার, পাওয়ারও দরকার, এনার্জিও দরকার। এবার এইগুলোকে যদি আমি এইভাবে না বলি, এবারে মানে আমি যদি এগুলোকে এরকম ভাবে নরমালি মনে রাখতে যাই, তাহলে কিন্তু আমরা গোলাবো, ঠিক আছে? এইবার দেখো এবার যদি বলি মানে এবার কারোর ভুল হবে না, আমি বলছি এবার এক এক করে একজন কে বলবে আমায়। চার্জের ইউনিট কি? কুলুম। কুলুম। কারেন্ট অ্যাম্পিয়ার। অ্যাম্প সরি। ভোল্টেজ ভোল্ট। রেজিস্ট্যান্স ওম। ভেরি গুড। পাওয়ার পি। পাওয়ার পি তো সিম্বল, পাওয়ারের ইসে কি ইউনিট কি? ওয়াট। ভেরি গুড। আর এনার্জি জুল। ভেরি গুড। আর ভুল হবে? না স্যার। খুব ইজি। চার্জের সূত্র কি ছিল? এনার্জির জুল দিয়ে শুরু করি। জুলের সূত্র কি ছিল? E = P × T। কারণ পাওয়ারের সাথে টাইম গুণ করে দিলে তো আমার এনার্জি চলে আসবে, মানে মোট কত কাজ করছে, কত শক্তিতে মোট কাজ করছে। তো P × T হচ্ছে আমার এনার্জি। পাওয়ারের সূত্র কি ছিল? P = টি। হ্যাঁ ডি ইনটু আই। P = V × I আর একটা হচ্ছে P = I² into R। R। রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে ওরা যখন রেজিস্ট্যান্সে ক্যালকুলেট করব I² × R, ঠিক আছে? রেজিস্ট্যান্সের কি ছিল? R = দেখে বলো না, কোনো অসুবিধা নেই। R = V/I। ভেরি গুড। তাহলে V = আর কিচ্ছু না, সিম্পল। এইটাকে যখন করবে এখানে একটা ডায়াগ্রাম করে নেবে V I R। এবার বলো R = হয়ে গেছে। V = I into R। I × R। তাহলে I = ভি বাই আর। V/R। V/R। আর Q = Q চার্জ আছে I into IT। T। I into T। কেন? কারণ কত অ্যাম্পিয়ার কতক্ষণ ধরে চলছে, কতক্ষণ হয়েছে? টোটাল টাইমিং এর ক্যালকুলেশনটা এখানে। এবার বলো এই সূত্রটা কি মনে রাখা খুব টাফ? এই সূত্রটা একবার ঝালিয়ে নাও, দেখো আর কোনো অসুবিধা হবে না। স্যার মুছবেন না স্যার এটা মুচ্ছি না, আমি জাস্ট এটাকে একটু মুছে করে দিচ্ছি। পুরো ইলেকট্রিসিটি হাতে চলে আসলো না। ওদের ইউনিট ভুল হবে, এসএমডি কে কিভাবে তুলতে হবে, এসএমডি কে কিভাবে পেস্ট করতে হবে, বোর্ড কিভাবে পরিষ্কার করতে হবে, একদম ছোট থেকে ছোট। তারপরে লাইনে কিভাবে কোনো ব্রেক আছে কিনা সেটা কি করে বুঝবে, চেক করবে, ঠিক আছে? এই জিনিসগুলো সমস্ত কিছু এখানে ধরে ধরে শেখানো হবে।
আর শুধু শেখানো না, প্র্যাকটিস করানো হবে যাতে তোমাদের হাতে মনে হয় তোমরা এখানে কেউ ট্রেনি, যাতে মনে না হয়, মনে হয় যাতে তোমরা প্রফেশনাল কাজ করছো। আর এটুকুনি আমি শিওর 4 থেকে 5 মাস হার্ডলি লাগবে, তোমরা এই জায়গায় এক্সপার্ট হয়ে যাবে। দেখে কেউ বলবে না যে তোমরা শিখছো। এতবার এতক্ষণ ধরে করবে, এতবার পড়ানো হবে। এটা সবার নোট হয়ে গেছে তো? হ্যাঁ। আমাদের সাথেই সেট আপ করলো, কথার কথা বলছি। তারপরেও এখান থেকে প্রত্যেক সপ্তাহে টাকা বাড়িতে পাঠাতে পারবে, একবার করে ঘুরেও আসতে পারবে, অসুবিধা তো কিছু নেই, ইনকাম অপরচুনিটি তো আছে। সেটা বলতে স্যার বুঝলাম না, আগে কথাটা কি বলছেন? ধরো ও কাজটা শিখলো এখানে, শিখে এখানেই সেট আপ তৈরি করলো কাজে, ঠিক আছে? ইলেকট্রনিক্স এর কাজ এমন কাজ, তুমি যদি ওই লোকে তোমায় খুঁজতে খুঁজতে ওখানে যাবে, এক জায়গায় বসে কাজ। একদম। হয়ে গেলে আরে এক জায়গায় বসে শুধু নয়, ইনিশিয়ালি 1 বছর 1.5 বছর নিজের জায়গা গোছালো, হাতের মানে কাজে পুরো এক্সপার্ট তৈরি হয়ে গেল, এখান থেকে তারপরে নিজের জায়গায় গিয়ে কাজ আচ্ছা, আপনাকে একজন কথা বলছিলাম না, সুজিত বলে নাম, ও বাংলাকে চিনতই না, হ্যাঁ। মোবাইলের ওর ইনস্টিটিউট রয়েছে। তারপর যখন ওটা ফেসবুকে অ্যাড দিয়েছিল, তারপর স্যার এখন আমাদের ওইদিকে চত্বরটা পুরো সব ওর কাছে, এখন কাজ করে পাই ভুলেও বছর অ্যাড দিতে যাবে না, চুল একটাও থাকবে না মাথায়। কেমন স্যার? আরে পারবে না কাজ কমপ্লিট করতে, বদনাম হয়ে যাবে, বুঝতে পারছো না? ধরো তুমি ফেসবুক অ্যাড দিলে, তোমার কাছে কি হবে? মানে গাদা গাদা কাজ আসবে তোমাকে। প্লাস পয়েন্ট, তুমি যখন এই কাজগুলোকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে নামিয়ে দেবে না, কাস্টমার তোমার কাছে আসবে। আর ফেসবুকে একবার অ্যাড দেবে, কুত্তা ছাগল বনে যাবে, পুরো শাটডাউন হয়ে যাচ্ছে, হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার চালু হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বলছে লোড করলে সমস্যাটা হচ্ছে, আমি ওনাকে বললাম লোডটা কে নিচ্ছে, বলছে রিলে। তাই রিলে যদি লোড নেয় তাহলে তোমার পিসিবির সাথে কি কোথাও একটা গন্ডগোল হচ্ছিল, দেখো ও বুঝতে চাইলো না পিসিবি থেকে সমস্যা, রিটার্ন পাঠালো। আমি আবার দেখলাম ভালো করে, দেখছি আমি আমার প্লাগ লাগাচ্ছি, ঠিক আউটপুট দিচ্ছে, ঠিক চলছে। যখন ওর প্লাগটা লাগাচ্ছি, মানে যেটা দিয়ে পাঠিয়েছে দিচ্ছি, রিলেতে যখন ফেজ নিউট্রালটা ঠেকাচ্ছি, আমার আউটপুটের সাথে দেখছি বন্ধ হয়ে আবার চালু হয়ে যাচ্ছে। তখন ওর ট্রান্সফারের তো টপগুলো আমাদের, ওই ট্রান্সফার টপে দেখছি R3-এরটা নিউট্রালে দেওয়া, ফেজটা ফেজেই দেওয়া, আর নিউট্রালটা দিয়েছে R3। তাতে কি হচ্ছে, আমাদের যে ঘর বাড়ি যায় ওরা R3টা যদি প্রপার থাকে, সেই ক্ষেত্রে R3টা কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু পিসিবি চলে যাবে। কিন্তু যখনই লোডটা পড়বে, লোড পড়লে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে সবসময়। এটাই হচ্ছে। মানে তারের connection আর তারের কানেকশনের প্রবলেম ছিল, R3 তো লোড দিতে পারবে। হ্যাঁ। দেখেন আমরা এই জায়গায় বসে অনেক কিছু শিখবো, কিন্তু মার্কেটে যখন কাজ করবো তখন অনেক কিছু ফেস করতে হবে। অবশ্যই যেগুলো এখানে শেখানো হবে না সেগুলো আমরা না, ফেস করেছি। এখানে তোমাকে উদাহরণ- ম্যাক্সিমাম জিনিস দেখানো হবে। মানে আমি যেখানে এসির কাজ প্রথম শিখেছি, এমন এমন কিছু আমরা শিখিনি সেগুলো, এগুলো এবার মার্কেটে গিয়ে সেগুলো আমরা ফেস তোমার করি। এই কথাতে আমি বলছি, তুমি আমাদের কখনো এই এসির ক্লাসে আসবে, এসি ফ্রিজ এসির ক্লাসে আসবে, আমি তোমাদের লিখিত দিচ্ছি, এই লোক এইখানে যেভাবে করায় কোনো একাডেমি হবে সেটা না। না, আপনারা ফিল্ডে তো ছেলেগুলোকে দিয়ে আরে সব আজকে প্লেসে কাস্টমার প্লেসে এক্সপিরিয়েন্স হচ্ছে। মাল তুলে নিয়ে আসছে নিজেরা, কাস্টমারকে নিজেরা কনভিন্স করছে, কত মালের কি রেট হবে নিজেরা দিচ্ছে, পুরো ফিল্ড চষাচ্ছি ওদের দিয়ে। কোন একাডেমিতে ফিল্ডে ভিজিট করাবে বলো তো? ফিল্ডে খুব কম, আমি যেখানে বস তো টেকনিক্যাল ব্যাপারটা বুঝিয়ে দেবে, তারপর ছেড়ে দেবে। আর ওরা এই ফিল্ডে যাওয়ার কনফিডেন্স কেন পাচ্ছে জানো? আপনারা সাপ্লাই না, ওরা জানে ফিল্ডে গেলে নিজেরা ম্যাক্সিমাম support কি হতে পারে। কি হতে পারে, যাতে কোনো প্রবলেম হয়ে গেল সে এখান থেকে সাপোর্টটা পেয়ে যাবে। না, আজকে ধরো সাপোজ আমি এরকম একটা তোমাকে বললাম, এটা কি ল্যাঙ্গুয়েজ আছে বলো তো? চীনা ল্যাঙ্গুয়েজ, জানি চাইবে। চাইনিজের কি আছে বলতে পারবে না, কিন্তু এটা বলো তো কি আছে? এ আছে। সবাই কনফিডেন্টলি বলতে পারলে কেন? দেখো আমাদের কনফিডেন্স আছে হচ্ছে মাত্র জানার থেকে। তুমি যদি জানো তোমার কনফিডেন্স লেভেলে থাকবে, তুমি যদি না জানো তোমার কনফিডেন্স থাকবে না। এটা একটা বেসিক কনসেপ্ট, একটা জেনে নাও, ঠিক আছে? তোমাকে এত কিছুও দরকার নেই। আরো একটা জিনিস তোমাদের বলি, এটা তোমাদের লাইফ লেসন, এটাও জেনে নাও, এটা তোমাদের লাইফ লেসন। বলো তো এটা কি? 13 বা i3 13i3। তুমি 13IZ হতে পারে। IZ। তুমি স্যার আমি সংখ্যা গেলে 13 ধরবো না। 13 ধরবে। তুমি 30 তো মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার এটা স্যার আমি এক জায়গায় দেখেছিলাম, এটা কিছু একটা বলেছিল কিন্তু আমি খেয়াল আসছে না। বি হইতে পারে।
বি না, হতে পারে। তোমার 13 i3 বি 13 আর তোমার কিছু একটা হতে পারে, তোমার মাথায় আসছে না, ঠিক আছে? অ্যাকচুয়াল এটা কনফিউশন ক্রিয়েট করছে কিনা এক একজনের কাছে এক এক রকম মনে হচ্ছে। কারোর কাছে 13 মনে হচ্ছে, কারোর কাছে বি মনে হচ্ছে, কারোর কাছে i3 মনে হচ্ছে, কারোর কাছে জেড মনে হচ্ছে, ভ্যারাইটিস জিনিস। তাহলে এটাকে চিনবো কিভাবে? এটা কি? দেখো, দুদিক থেকে হতে পারে। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কাজের ক্ষেত্রেও হতে পারে, এটা আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রেও হতে পারে। এরকম দুটো তোমরা রিলেট করে নিও, আমি বলছি। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করি এটা কি, এ বি সি, এটা বি, তোমরা কনফার্ম হয়ে গেলে, তাই তো? একদম একদম। এটাতে আর কোনো কনফিউশনই নেই, এটা বি। এবার কি? 12 13 14 কনফার্ম হয়ে গেলে, ঠিক আছে? তার মানেটা কি? যদি কোনো জিনিসে কনফিউশন হয়, যদি কোনো জিনিস বুঝতে না পারি, একবার ওর আগে দেখো, একবার পিছে দেখো, তোমার কাছে ক্লিয়ারিটি চলে আসবে। এটা প্রত্যেকটা লোকের ক্ষেত্রেও তাই, নিজের হিউম্যান বিং এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে? আজকে তুমি দুটো বন্ধুর সাথে বার থেকে বেরোচ্ছ, তুমি বাড়ি কিচ্ছু খাওনি, তুমি দুধ খেয়ে বেরিয়েছো। কাকে তুমি বিশ্বাস করাবে তুমি দুধ খেয়ে বেরিয়েছো? বলো তো? যারা আমার সঙ্গে বেরিয়ে কাউকে, তারাও বিশ্বাস করবে না। বিশ্বাস করার দরকার নেই। আরে দরকার নেই পরের কথা, আবার প্রমাণ, আবার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই, একদম ঠিক কথা। আমি কি আমি জানি সেটা পরের কথা, কিন্তু তারপরেও সোসাইটি বলে তো একটা জিনিস হয়। আজকে আমরা টিকে আছি কি জন্য? সোসাইটির জন্য। আজকে তুমি যদি কাজ পাচ্ছ, তা কার জন্য পাচ্ছ? সোসাইটির জন্য পাচ্ছ। তোমার নিজের সেই গুডউইল তৈরি করেছো, তার জন্য পাচ্ছ। তো নিজের সারাউন্ডিংস সবসময় ঠিক রাখার চেষ্টা করবে। এমন কোনো সারাউন্ডিংস তৈরি করবে না যেখান থেকে একটা লোক তোমাকে, তুমি যদি 10টা চিটিংবাজের সাথে মেশো না, কথার কথা বলছি, ওই লোকটা তুমি চিটিংবাজ নও, তারপর চিটিংবাজ বলবে। তোমাকে ওটা 5 মিনিট লাগবে না, তোমার সাথে কাজ করতে গিয়ে 10 বার চিন্তা করবে। চিটিংবাজি ভাববে, চোরের সঙ্গে বললে চোরই বলবে। এটা সিস্টেম, এটা আমাদের রিয়েল লাইফের বিষয়। আর আমাদের কাজের ক্ষেত্রেও তাই। যখন আমাদের কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা এখানে অ্যাকচুয়াল কি লাগবে, ওর কত সাপ্লাই দিচ্ছে আর ওর কত রিকোয়ারমেন্ট আছে, যখন এই দুটোকে বার করতে পারবে না, মাঝখানেরটা বেরিয়ে যাবে। এখানে আমার স্যার, আমি যে দুধ খেয়ে আছি, এটা আমি বন্ধুকে কিভাবে বিশ্বাস করবো, এটা আমি জানতে চাইছি। ওটা তুমি বিশ্বাস করাতে পারবে না। কেন পারবে না জানো? এরও একটা রিজন আছে। সেটা হচ্ছে, আজ পর্যন্ত কি এরকম কোনো ম্যানুয়াল, এরকম কোনো গাইড, এরকম কোনো বই পেয়েছো যে আসুন 10 দিনে সিগারেট খাওয়া শিখি, চলুন 1 মাসে কিভাবে নেশা করতে হয় শিখি? স্যার, শুরুতে স্যার সিগারেট দিয়ে শেখা হয়, মদ শুরুতে বিয়ার দিয়ে শেখা আমি হয়। বলছি, এরকম কি কোনো গাইড, কোনো টিউটোরিয়াল আছে ইউটিউবে বা বই, কোনো বইয়ের স্যার। দোকানে এরকম কোনো আছে? আসুন বাজে নেশা করি, না স্যার। কিভাবে বাজে নেশা করতে হয়, কিভাবে বাজে নেশা করতে হয়, তার জন্য সঠিক 7টা গাইডলাইন্স এরকম আছে? শোনো, খারাপ জিনিসের জন্য তোমাকে কাউকে প্রলোভিত করতে হবে না, ওটা বাই ডিফল্ট মাথার মধ্যে আসবে। সুতরাং ওখানে তোমার কোনো কন্ট্রোল নেই, তাই না? একটা শুধু সিগারেটের টান দেবে, তারপরে ও টান এমনি বড়, তখন আর কাউকে ইনফ্লুয়েন্স করতে হবে না, ঠিক আছে? এটা সিস্টেম, এর এগেইনস্টে তুমি যেতে পারবে না। তুমি বলছো না কাউ কি করে বন্ধুদের বিশ্বাস করাই, কোনোদিনও পারবে না। এরকম কোনো গাইডলাইন্সই নেই, এরকম কোনো বই বেরোয়নি, তুমি কি করে করবে? অথচ এই নেশা ছাড়ানোর জন্য প্রচুর বই আছে ঠিক আছে? তো চলো, জোকস পার্ট, এবার আমরা একটুখানি ইসেতে আসি। ধরে নাও সাপোজ 30 ওয়াটের একটা বাল্ব 3 ঘন্টা জ্বলছে, তাহলে মোট কত এনার্জি খরচা করছে? মানে এনার্জি শর্ট কি বলেছিলাম, সিম্বল ই। মোট কত এনার্জি খরচা করছে? 30 ওয়াটের বাল্ব। তো 30 ওয়াটের বাদ 3 মিনিট বললেন। 3 আওয়ার, 3 ঘন্টা।
ওটাই পরে আসছি, আগে এটা দেখে নিই। তোমরা কি বার করে বলবে? এটা আমি শিওর তোমরা পেরে যাবে। আগের এটা দেখলে সেম। ওটা সেমই আছে, কিন্তু ওটা ইউনিট লিখেছে, এটা পরে আসছি আমি। সাবিরুল তোমার পারার কথা। দেখে দেখতে হবে। 3,24,000 3,24,000 24,000 কি? 24,000 জুল এনার্জি। জুল এনার্জি, ভেরি গুড। তুমি কি করলে একটুখানি আমাকে খুলে বলো। E ইজিক্যাল টু পি বাই আই, এই পি বাই টি, আর 3 ঘন্টায় E ইকুয়াল টু পি ইন্টু P ইনটু T, তাই বলো। পি ইন্টু টি, আর টিটা বার করার জন্য সেকেন্ডে কনভার্ট করলাম 3 ঘন্টাটাকে। এবার দেখো সেকেন্ডে কখন লাগে, সেকেন্ডে কখন বার করতে হয়, যখন চার্জ বার করছি। ঠিক আছে, তো আমি এখানে চার্জ বার করছি না, আমি এখানে এনার্জি বার করছি, মানে জুল বার করছি, কত জুল কারেন্ট লাগবে। তো তার জন্য আমার সেকেন্ডে করার দরকার নেই। ঠিক আছে, তো তার জন্য এখানে আমি কি করব, এখানে আমি করব পি কত আছে আমার 30 ওয়াট 30 ইনটু কত আওয়ার, 3 আওয়ার, কত হচ্ছে 90 90। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে তোমার এটাকে কি করব, এটাকে হচ্ছে গিয়ে তোমার কিলোওয়াট আওয়ার, এটাতে বার করতে হয়। এটা হচ্ছে ইউনিট, মানে কিলোওয়াট আওয়ার মানে জুল যেটা আমরা বার করছি, যদি আমরা এটা ইউনিটে ক্যালকুলেশন করি, যেই ইউনিটে আমাদের কারেন্ট পড়ে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে, মানে পার আওয়ারে, এটা তোমার জুলের এগেইনস্টেও বলতে পারো। তাহলে কিলোওয়াট আওয়ার করার জন্য আমি কি করব, 3টে শূন্য বাদ দিয়ে দেবো। 3টে শূন্য যদি বাদ দিয়ে দিই, এই যে 90 বেরিয়েছে, তাহলে কি হবে 0.090 ইউনিট। বোঝা গেল? মানে 1000 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ 1000 দিয়ে ভাগ হাজার দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ করে দেবো। 1000 হ্যাঁ, 1 কিলোওয়াট সমান কত? কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমার এত ইউনিট কারেন্ট পড়বে। 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টায় এত ইউনিট কারেন্ট পড়বে। ও মানে 1 কিলোওয়াটটা কি করে বুঝবে? 1 কিলোওয়াট সমান কত? 1000। 1000। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করে দিচ্ছ তো। 1 মানে 1000। হ্যাঁ, এনার্জি মানে করতে গেলে আমাকে সেকেন্ডে করতে হয় না, কিলোওয়াট না, ওখানে কিলোওয়াটে চলে আসবে। কিলোওয়াট। হ্যাঁ, চার্জের ক্ষেত্রে একমাত্র সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, কারণ চার্জ মানে কি বললাম, পার সেকেন্ডে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ওটা হচ্ছে তোমার চার্জ। কিন্তু এনার্জির ক্ষেত্রে যেহেতু এটা ঘন্টার হিসাবে আমার ক্যালকুলেশন হয়, তো কিলোওয়াটে ক্যালকুলেশন হবে। কিলোওয়াট শুধু বললে হবে না, সাথে আওয়ারও অ্যাড করতে হবে, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার্স। তাহলে স্যার সেই 009 হিসাবে হবে তো স্যার? হ্যাঁ 009 0.090 ক্যালকুলেটর মানে এটাই রয়েছে। কত 0.090 তো না স্যার। এই .0 এটা 09 হাজার দিয়ে কি করব, ভাগ করব। ভাগ গুণ করলে হবে না? ভাগ করতে হচ্ছে। না না 1 2 3, হ্যাঁ 1000 দিয়ে করলে 090 হয়। আর তুমি 90 কে 1000 দিয়ে ভাগ করো না, 90 ভাজিত 1000। 0.09 0.09 স্যার। 0.09 লাস্টের জিরোটা হবে না। হ্যাঁ তো এটাই করছি, মানে 0 তারপরে 0 যত খুশি দাও, একই ব্যাপার। 09 এরপরে সংখ্যা বললে আলাদা হয়ে যেত, মানে এটা না লিখলেও একই ব্যাপার। পয়েন্টের আগে 0। পয়েন্টের আগের জিরোটা ম্যাটার করবে। তাহলে সেই হিসাবে একটা এসি যদি 2
ঘন্টা চলে সারা দিনে কত ইউনিট কারেন্ট পড়ে বার করো। এখন এসি ওটা কি 1200 ওয়াটের ধরবো? 1200ই ধরো না, 1 টনই ধরো না। কাস্টমারকে বলতে কত সুবিধা হবে, যদি 2 ঘন্টা চালান তাহলে মোটামুটি আপনার এত টাকার কারেন্ট খরচা হতে পারে। দেখো এগুলো Self process, স্যার। 2.4 হচ্ছে। হ্যাঁ 2.4 2.4 আচ্ছা, আগে তো দেখানো হলো তো। দেখো 1200 ইনটু 2 কত হচ্ছে 2400 2400 এখান থেকে যদি আমি 1000 ভাগ করি 1 2 3 তিনটে পাঁচ মানে 2.4। এবার মনে করো পার ডে তোমার 2.4 ইউনিট পুড়ছে আর তুমি পার ডে 2 ঘন্টা করেই চালাচ্ছ, 30 দিন 30 দিন চালাচ্ছ, তাহলে 30 দিন পরে কত হচ্ছে, 30 কত হচ্ছে 72 72 ইউনিট পুড়ছে। এখন ইউনিট কত করে স্যার এখন তো স্যার এখন তো দিন আসবে না স্যার, 8 টাকা করে ধরুন। কেন দিন আসবে না? ও তো একদিন তো 2 ঘন্টা চালাবে, তারপর তো 5 আমি ঘন্টা চালাবে। বললাম কি, আমি ধরে নিলাম 2 ঘন্টা করেই চালাচ্ছে, আমি ধরে নিলাম। এখানে ইউনিটটা কোথায় কাস্টমার পেলাম? যখনই বলে যে আমার এক লাখ এসি চললে কটা গাড়ি পড়ে আগে জিজ্ঞাসা করে যে তুই সারাদিনে এখানে কত ঘন্টা 1200 ওয়াট 1200 ওয়াটে এসি 2 হ্যাঁ। ঘন্টা হ্যাঁ কত ইউনিট? হ্যাঁ কত ইউনিট পুড়ছে, 2 ঘন্টা চললে কত ইউনিট পুড়ছে, 10 টাকা করে স্যার যদি ইউনিট ধরে তার 720 টাকা 720 টাকা পুড়ছে। যদি 10 টাকা ধরি, ইয়া। 10 টাকা করে। 8 টাকা করে তো আরো কম করবে। এবার ইউনিটের কেউ ফল- আজ পর্যন্ত আমি দেখিনি হিসাব করে 2 ঘন্টায় চালিয়েছে, ওটা স্যার হবে না। এটা কোনোদিনও হয় না। তবে মোটামুটি একটা আইডিয়া পেলে তো যে কোনো ঘরের কোনো জিনিস চলতে গেলে কাস্টমার আপনার মুখ করা যায় হ্যাঁ মুখ চুপ করা যায় বা তোমার কাস্টমারের স্যার, এখানে যদি স্যার তোমরা ভালো মতন জানো। স্যার এখানে যদি প্রশ্ন করে যে আমি নন বুঝতে ইনভার্টার পারলাম আর না এটা। ইনভার্টারের মধ্যে কত পার্থক্য আসবে? কিসের? ইনভার্টার এসি হ্যাঁ। বিল কত আসবে, নন ইনভার্টার এসি বিল কত আসবে? ইনভার্টার এসি নন ইনভার্টার এসি ওটা ডিপেন্ড করছে ওয়াটের উপরে। অর্ডার করে আমি এটা বুঝতে পারলাম না, এই ইউনিটের ফর্মুলাটা ইউনিটের ফর্মুলাটা হচ্ছে, তুমি পাওয়ারের ফর্মুলাটা বুঝেছো তো, এই এনার্জি ফর্মুলাটা বুঝেছো তো? হ্যাঁ এনার্জি মানে কি? ওয়াটকে দিয়ে সময়কে, ওয়াটকে দিয়ে সময়, কত সময়কে- সময় ধরে কত ওয়াট চলছে, বাংলা কথা। ওয়াটকে দিয়ে সময় দিয়ে গুণ করতে ঠিক হবে। আছে? যেটা হবে এখানে সেটা তাই 1 দিয়ে করছি। ভাগ করতে হবে। এবার এটা কি ইউনিট যখন আমরা বার করছি, ইউনিটের ক্যালকুলেশন হচ্ছে ওয়াট কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার বার করতে গেলে যা বেরোবে P ইকুয়াল টু সরি E ইকুয়াল টু P ইনটু T ডিভাইডেড বাই 1000। আমার এখান থেকে বেরোবে ইউনিট। ঠিক আছে, কাস্টমারের কোশ্চেন থাকে না যে গিয়ে এই আমি হ্যাঁ। সেটা লাগাচ্ছি, এটা কত টাকা কারেন্ট পয়েন্ট, কত টাকা বিল আসতে পারে বলুন তো? প্রচুর স্যার এই কোশ্চেনের মানে লেভেলটা প্রচুর থাকে। তুমি কাস্টমারকে এই সূত্রটা শিখিয়ে দিতে পারো, ও খুশি হয়ে যাবে আর তুমি ওর পার্মানেন্ট আচ্ছা কাস্টমার হয়ে যাবে। বলি আপনাকে একটা কথা জিজ্ঞাসা, এটা কোনদিন জিজ্ঞাসা করি কাউকে। ধরুন আমার নর্মাল এসি আছে বাড়িতে, 1 টন এসি 5 স্টার আছে, ধরুন 5 এম্পিয়ারই চলে। তো স্যার যখন এই স্টার নিচ্ছে ওতে স্যার 10,000 অ্যাম্পিয়ার নিচ্ছে স্টার্টিংয়ে কয়েক সেকেন্ডের জন্য। তো ধরুন আমি স্যার মানে ধরুন আমার বাড়িতে বাচ্চা আছে, আমি 28 দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ চলে আবার টাকা উঠে যাচ্ছে, হ্যাঁ। আবার যখন স্টার নিচ্ছে আবার হাই এম্পিয়ার ওদের নিচ্ছে। বেশি এটা স্যার ইলেকট্রিক বিলটা কি বেশি পড়ছে? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। হ্যাঁ? বেশি পড়বে। তাহলে স্যার যদি আমি যদি 24 এ চালাই রুমটা ঠান্ডা হয়ে গেল, বন্ধ করে রাখো। এটা নন ইনভার্টার, এটা যেটা ইনভার্টার সেটা এটা হয় না। অটো কাটে যেই ধাক্কা দিয়ে অ্যাম্পিয়ার বেশি নেবে, আরে ভাই মাল বেশি গেলে তো বেশি খরচা হবে। কয়েক সেকেন্ডের জন্য তো ওটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো তার জন্য স্যার কি ইফেক্ট পড়বে? মানে হেভি কিছু না করলেও পড়বে। পড়ে 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 প্রচুর পড়ে। তুমি ভাবছো তো একবার, তুমি সারাদিনে মনে করো 5 বার 5 অ্যাম্পিয়ারের জায়গায় 10 অ্যাম্পিয়ার নিল, ঠিক আছে, তাহলে 5 10 কত হলো? 5 বার কাট আউট হলো, তাহলে 50 অ্যাম্পিয়ার গেল, তাহলে স্বাভাবিকভাবে বেশি যাবে। এবার ওটাকে ওয়াটে ফেলো, ওয়াটে ফেলে হিসাব বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে ইনভার্টার এসি 24 বুঝে চালালে স্যার বাচ্চা ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ এটা লাগবেই। এই ক্ষেত্রে ইনভার্টার এসি আমার একটা বড় ব্যাপার আছে স্যার, এটা তো কম্প্রেসারের উপরেও তো প্রেসার করতে পারি, হ্যাঁ। বারবারও হাইন্স নিচ্ছে। হ্যাঁ করবে। এসির ফিল্টার যদি স্যার যদি আমরা যদি পরিষ্কার করি, যেমন স্যার ইভোলুশনটা ঠিকঠাক হচ্ছে না, যে এয়ার ব্লক হচ্ছে, এয়ার ব্লক এখন আমার বাড়িতে ঠান্ডাটাও দেরি হচ্ছে, কেন সিকিউরিটিটা পাল্টে আমাকে দিতে পারছি, ইভোলুশনটা ঠিকঠাক হচ্ছে। তার জন্য স্যার ধরুন আমার যদি পুরো ক্লিন থাকে তাহলে আমার 10 মিনিট ঠান্ডা যাচ্ছে, সেই জায়গায় 8 ঘন্টা নিচ্ছে। 8 ঘন্টা নেওয়া মানে স্যার 8 ঘন্টা এসে হচ্ছে ইলেকট্রিক বেশি পড়ছে, কম্প্রেসারের উপরে চাপ পড়ছে, কারণ কম্প্রেসারের বেশি সময় রানিং হচ্ছে, ট্যাক্সের উইক হচ্ছে, ইজি বোর্ড গরম হচ্ছে, যেগুলো জিনিস খারাপ হওয়ার চান্সেস থাকে। ফিল্টারের গুরুত্ব আছে।
ফিল্টার অবশ্যই করতে হবে। তারপর আরেকটা ছিল স্যার যেমন ডাস্টের সঙ্গে নোংরা থাকে ওটা আমাদের আসার পরে একটা ভাইরাস ব্যাকটেরিয়া ওগুলো দেখি মানে শোনা এটা শোনা নয়, এটাই সবচেয়ে বড় এফেক্ট ফিল্টারে। মাল পার্টস খারাপ হবে ঠিক করে নিতে পারবে, ঠিক আছে, ইলেকট্রিক বিল বেশি আসবে, 2 পয়সা বেশি ইনকাম করে পেমেন্ট করে দিতে পারবে, এগুলো সব ম্যানেজেবল। কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ওর যদি একবার অ্যালার্জি ধরে যায়, এসির ফিল্টার পরিষ্কার না থাকলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের আরেকটু বেড়ে যায়, যাদের অ্যালার্জির প্রবলেম নেই তাদের অ্যালার্জির প্রবলেম পড়ে যায়। মেনলি অ্যাজমা অ্যাজমা সমস্ত ডাস্ট অ্যালার্জি যত রকম হতে পারে গুণ সব, যার অ্যালার্জির প্রবলেম আছে তার বেড়ে যাবে, আর যার নেই তার পড়ে যাবে। এটা আমরা কেউ এটা নিয়ে এক্সপ্লেনেশনে যাই না, কিন্তু এটা সবচেয়ে বড় এটা এক্সপ্লেন করা হয় পুরাই কাস্টমারদেরকে আমরা বলে দিই ফিল্টারটা অন্তত সপ্তাহে সানডে একদিন করে ফিল্টার পরিষ্কার করতে যারা হয়। তাদেরকে ইলেকট্রিক বিল মাসে বিশেষ করে হ্যাঁ, ওদের শরীর খারাপ হয়ে বললে গুরুত্ব দেবে না, বিল বাঁচানোর জন্য কথা গুরুত্ব দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো বিশেষ করে দরকার। আর এটা বলার কারণ স্যার আমাদেরও হয় একবার গ্যাস চার্জ করে কিছু বলে যখন ফিল্টারগুলো ঠান্ডা খাচ্ছে বারবার ফোন করবে ফিল্টারটা কি তাহলে কি হবে কারেন্টের সিম্বল কি? আই। আই কত ধরনের হয়? কারেন্ট কত ধরনের হয়? কারণ দুই রকমের হয় এসি ডিসি এসি ডিসি। অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট বলো ফুল ফর্মটা বলো। অল্টারনেটিভ কারেন্ট অল্টার ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট তো ঠিক আছে, এটা কি বললে? অল্টারনেটিভ অল্টারনেটিং কারেন্ট। প্রপার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিভ নেটিং বা অল্টারনেটিভ বলতে পারো, অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট কেন বলা হয়? তো স্যার বন্ধ অফ অন হয় ডিরেকশন और চেঞ্জ হয়, डायरेक्शन अप डाउन আপ ডাউন হতে থাকে, ডিরেকশন और চেঞ্জ। डीसी মধ্যে ডাইরেক্ট और अप डाउन ডাইরেক্ট হচ্ছে এরকম ডাইরেক্ট ফ্লো করে কারেন্টের ডিরেকশন কি? ডিরেকশন স্যার ডিরেকশন মানে কোন দিক থেকে কোন দিকে যায়। হ্যালো বাড়িতে ডান और কোনো ডাইরেকশন এসি লাইনে কোনো ডাইরেকশন নাই, আর তখনই মাইনাস তখনই প্লাস। স্যার ডিরেকশন এর কোনো দিক নির্ণয় করতে বলছেন AC কোন দিক দিয়ে কোন দিকে যায়? নরমালি আচ্ছা, কি কি মানে এসিতে, এসি লাইনে কি কি হয়, কটা কি বলবো পোর্ট হয়, আর ডিসি লাইনে কটা পোর্ট হয়? পোর্ট মানে মানে লাইন ওয়ে ওয়ে, হ্যাঁ এসি লাইনে যেমন দুটো ওয়ে হয় ঠিক ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল, ভেরি গুড। আর কিছু হয় না তো? আর্থিং হয় তিনটে আচ্ছা, আর তিনটা উচ্চ রাখছি। আর ডিসিতে দুটো হবে। ডিসি প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। এবার বলো কোন দিকে যায় কারেন্ট, কোন দিকে যায়? ফেজ ফেজ ডান দিক থেকে বাঁ দিক যায় স্যার ফেজ সবসময় নিউট্রালের ডান দিকে দিক থেকে প্রোভাইড বাঁ দিকে যায় তো। আর ডান দিকে যদি যদি মানে ডান দিক থেকে বাইরে যায় মানে প্লাস থেকে মাইনাস, তাই তো? হুম। আর যদি এটা এরকম থাকে তাহলে আপনার ডিসি লাইন যেটা যা বলবো তা এগুলো স্কুলের স্যার নেই যারা স্কুলে ভয় পাবে ভুল ভাল হলে তবে আরে বলো না, ভুল বলো না, আমি ভুলের সাথে তো ভালো লাগে আমার। তুমি একটা ভুল বলবে, ওই ভুলটা কারেকশন করলে সারা জীবন মনে থাকবে। স্যার ডিসি কারেন্টে মাইনাস সবসময় প্লাসের দিকে যায় একদম ডিসি কারেন্টে মাইনাস থেকে প্লাসের দিকে যায়। আর এসি নির্দিষ্ট কোনো মানে ওর দিক নেই, দিশা নেই, তো কোনো দিশা চেঞ্জ করতে পারে এসি লাইনটা। দেখো এসি কি বললো, ডিসি কি বললো, মাইনাস থেকে প্লাসের দিকে যায়, ঠিক আছে। অ্যাকচুয়াল বোর্ডের কারেন্ট মাইনাস থেকে প্লাসের দিকেই যায়, মানে আমরা এই কম্পোনেন্টেই কাজ করি, তাই তো? মাইনাস থেকে প্লাসের দিকেই একমাত্র যায়, আমরা সেইভাবেই বোর্ডে কাজ করি। কিন্তু অ্যাকচুয়াল যদি ডিরেকশন করো, ঠিক আছে, ওটাকে বলা হয় কনভেনশনাল ডিরেকশন। এটা খুব ইমিডিয়েট ইনভেন্টেড। তোমার কনভেনশনাল ডিরেকশন হচ্ছে সব সময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়, কিন্তু এটা তুমি যখন বলবে বা লিখবে সেটা ভুল হয়ে যাবে। স্যার বুঝতে পারলাম না। যখন বোর্ডে কাজ করবে, যখন অরিজিনালি কাজ করবে, পাওয়ার সাপ্লাই নেবে, হ্যাঁ। তখন মাইনাস থেকে প্লাসের দিকেই যাবে। প্রত্যেকটা কম্পোনেন্টে দুটো লেগ থাকে, একটা প্লাস একটা মাইনাস। প্লাসেরটা প্লাসেই দিতে হবে, মাইনাসেরটা মাইনাসেই দিতে হবে, ঠিক আছে। কিন্তু কারেন্টের যদি ডিরেকশন ধরি ইন কেস অফ ডিসি, দেন মাইনাস থেকে প্লাসের দিকেই যায়, ঠিক আছে। ও ঠিকই বলেছে,
কিন্তু অ্যাকচুয়াল যদি ধরি আমরা ডিরেকশন হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, ঠিক আছে? এই যে ডিরেকশন, এই ডিরেকশনটাকে বলা হচ্ছে কনভেনশনাল ডিরেকশন। কি বলা হয়? কনভেনশনাল ডিরেকশন। কন্ডিশন বলতে স্যার কনভেনশনাল মানে হচ্ছে কি অ্যাকচুয়াল যেটা হয়, ঠিক আছে? কিন্তু আমাদের কাজের জন্য আমরা সবসময় মাইনাস থেকে প্লাস করে কাজ করি, আর এটাই প্রপার হিসাবে ধরে কাজ করানো হয়। কনভেনশনাল ডিরেকশনে আমরা এখন জেনারেলি কোনো কাজ করি না, ওটা চিপ লেভেলে একদম সূক্ষ্ম মাইক্রো লেভেলে গিয়ে কনভেনশনাল ডিরেকশনে কাজ হয়, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার লাগে না, কিন্তু আমাদের জেনে রাখাটা দরকার। তার জন্য বলে দিলাম এটা কনভেনশনাল ডিরেকশন আর নরমাল ডিরেকশন। আমরা নরমাল ডিরেকশনেই কাজ করব। এটা আমরা যেটা মনে রাখবো প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসের দিকে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। আচ্ছা, এবারে একটুখানি কেউ এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য সম্বন্ধে বলো তো। এটা জানা আছে? আর্ট আর্চ কত? আর সাথে আমাদের এখানটা ইন্ডিয়া যেমন 50 হার্জ আছে, ভেরি গুড, আর বিদেশে 60 হার্জ। ভেরি গুড। এটা কি এসি না ডিসি? এসি এসি। ডিসি হার্জ কত? কত হাফ হবে? মানে জানো না না নেই? জানি না, জানো না। আর্টটা একবার স্যার, হাফ হবে। জিনিসটা বুঝতে পারলাম। হার্জ 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 জানো কি জিনিস? আর্ট শুনে কি মানে Frequency। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা না? আমি বলে দিচ্ছি, পুরো এটা এক্সপ্লেনেশনে যাবো। এটা খুব সুন্দর জিনিস, ঠিক আছে? পবিত্র, ডিসি হার্জ কত? ডিসির হার্জ হচ্ছে 0। ডিসিতে কোনো হার্জ হয় না। কেন ডিসিতে হার্জ হয় না? এসির সিম্বল কি? এরকম, তাই তো? তার মানে কি, যদি এরকম একটা লাইন থাকে, এটা 0, এটা প্লাস 220, এটা মাইনাস 220, তাই তো? 0 থেকে শুরু করছে, মাইনাস 220 তে আসছে, আবার 0 তে যাচ্ছে, আবার প্লাস 220 তে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সাইকেল। এইখান থেকে যে 0 পর্যন্ত আসছে, এটা হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? এই সাইকেলটাকে বলা হয় হার্জ। আর এই সাইকেলটা আমাদের ইন্ডিয়াতে 1 সেকেন্ডে 50 বার হয়, ঠিক আছে? তাহলে তো তোমাদের বলা উচিত স্যার লাইট বা ফ্যান তো জ্বলবে নিভবে জ্বলবে নিভবে। তো দেখতে পাই স্যার বুঝতে কি করে দেখতে পাও? ক্যামেরাতে স্যার। ক্যামেরায় যদি তুমি স্লো মোড অন করো, স্লো মোড অন করো, তুমি যে কোনো ডিসপ্লে বোর্ড দেখো, যে কোনো জিনিস দেখো, ওর মধ্যে ভাইব্রেশন রিমোটটা আমরা চেক করি ক্যামেরা। হ্যাঁ, রিমোটে চেক করা যায়, ঠিক আছে? ওর মধ্যে ভাইব্রেশন মোড দেখতে পাবে, ঠিক আছে? যখন স্লো মো করবে, আমাদের নরমাল চোখে এই ফ্রিকোয়েন্সি ধরা পড়ে না। মানে 1 সেকেন্ডে 50 বার জ্বলছে নিভছে, 50 বার জ্বলছে সেই নিভছে। জন্য স্যার আমাদের একটু ঝটকা মারে এই 220 দিয়ে কখনো চেপে 50 বার শরীরেও ধরা পড়ে না। যাই হোক, ঝটকা তুমি দুটোতেই খাবে। ওটাতে এটা এসিতে কি হয়? এসিতে সমস্যা হচ্ছে এসির ফ্রিকোয়েন্সির জন্য আমাদের হার্টও তো এরকম কন্টিনিউয়াসলি পাম্প করছে, এই পাম্পের ডিরেকশন চেঞ্জ করে দেয়। মানে তুমি দেখবে ম্যাক্সিমাম এসির কারেন্টের ক্ষেত্রে হার্ট ব্লকেজ আগে হয়, কারণ ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, ওইটার জন্য মারা যায় ম্যাক্সিমাম কেসেসে। একটু মানে এটা তো এটার লেভেল হচ্ছে 30, ম্যাক্সিমাম 30 ভোল্টেজ পর্যন্ত তোমার শরীর নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। ডিসির ক্ষেত্রে 50 ভোল্টেজ অবধি নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। আর ডিসির ক্ষেত্রে হার্টে ডিরেক্টলি এফেক্ট করবে না, তোমার হাত পা ফুটো করে দেবে, পুড়ে যাবে। ওটা হ্যাঁ ডিসি, হ্যাঁ ডিসিতে তোমার হার্টে কোনো ডিরেক্ট এফেক্ট করবে না, DC কারণ ওটা ফ্রিকোয়েন্সি নেই। স্যার ডিটিতে মানে কারেন্ট ছেড়েও দেয় না, না, ধরে রাখে। ধরে রাখবে। আইএসিতে সেটা ছেড়ে দেবে, ছেড়ে দেবে। ডিসি মোস্ট ডেঞ্জারাস। যদি 220 ভোল্টেজের যদি এসি ডিসি করা হয়, তাহলে ডিসি হচ্ছে আমি মোস্ট ইনভার্টারে ডেঞ্জারাস। কারেন্ট খেয়েছি বলে। বুঝতে পেরেছি, তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। আচ্ছা, তো যে যদি এসিতে এই ফ্রিকোয়েন্সি থাকে বলে, এই হার্জ থাকে বলে, এটা 50 বার হয় বলে এসিতে 50 হার্জ থাকে। তুমি আমাদের যে কোনো এসি প্রোডাক্টের কম্পোনেন্ট নিয়ে দেখবে হাতে, ওর মধ্যে গায়ে যে লেখা থাকে, ওর মধ্যে 50 to 60 হার্জ ইসে করা থাকে, মেনশন করা থাকে, ঠিক আছে? তার মানে এটা ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরেও চলবে। যদি শুধু 50 লেখা থাকে, তাহলে ইন্ডিয়া, হ্যাঁ
ইন্ডিয়া প্লাস আর বাইরে যে সমস্ত কান্ট্রিতে 50,000 হার্টজের রয়েছে সেটার মধ্যে। স্যার এটাতে একটা গল্প ছিল, একজন সৌদি আরব থেকে ওয়াশিং মেশিন নিয়ে এসেছে আমাদের কলকাতায়। আচ্ছা সে দিয়ে চালিয়েছে, ওয়াশিং মেশিন চলেনি। আমাদের স্যামসাং কল বুক করেছে, আমাদের শাশুড়ি চলে এসেছে। এবার আমাদের ওয়াশিং মেশিন সব চালাচ্ছে যে কোনো মোটে অন হচ্ছে না, পিসি করে হ্যানা দেন করে অনেক রকম টাইপ হচ্ছে, অন হচ্ছে না কোনো, ঠিক আছে। তারপরে স্যার ওর মধ্যে লেখা ছিল, ঠিক আছে, আমার মধ্যেই ফলো করছে যে মানে 60 হার্ট লেখা ছিল, মানে দুবাই, মানে বিদেশে, বিদেশ, আর তো আরবি লেখা ছিল বিদেশ এবং দুবাই। তো আমাদের যে ওয়াশিং মেশিন ওর নাম অঞ্জন, ঠিক আছে। তো খুব এক্সপিরিয়েন্স খুব ভালো। তো বললেন যে অঞ্জনদা বিদেশি জিনিস একটা 60 হার্ট লেখা, এরা তো 50 হার্ট চলবেই করে, তোমাদের থেকে জিনিসটা মাথায় ভালো সেট হয়েছে। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি ঘটনা হয়েছে। এটা কি এর জন্য আমরা ক্লাস করছি কিভাবে ইন্ট্রোডাকশন ওয়েতে করছি যে তোমরা নিজেরা ভুল করো না, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ ভুল ছিল। ভুল করো না, ভুল করলে যত না রেকটিফিকেশন হবে তত শিখতে পারবে। এর জন্যই আমাদের এটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, মানে এ তোমার জীবনে ভুলবে না, ঠিক আছে। তো আমাদের ডিসিতে তাহলে কোনো হার্জ হয় না কেন? ডিসি ডিরেকশন কি? ডাইরেক্ট রোল, এরকম ভাবে ডিসি সিম্বল, ঠিক আছে। তো ডিসি ডিরেক্টলি যাচ্ছে বলে কোনো এরম 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 করছে না বলে ওর মধ্যে কোনো হার্জ নেই। ডিসি হচ্ছে সবসময় 0 হার্জ। বলো তো কোন কারেন্ট স্টোর করা যায়? ডিসি লোড করা যায় DC এসি না, এস এসি কে ডিসিতে স্টোর করা যায়। না, কোন কারেন্টকে স্টোর করা যায় ডিরেক্টলি? ডিসি DC কেন এসি স্টোর করা যায় না? স্যার আমাদের যে রানিং ক্যাপাসিটর স্টোর ওটা কি এসি ইলেকট্রিক তো হয়ে যাবে স্টোর হয় না। ক্যাপাসিটর এসি কারেন্ট কোনোদিনও স্টোর হয় না। এসি কারেন্ট যদি স্টোর করতে যাও সেটা পাস্ট করে যাবে, ঠিক আছে। ডিসি একমাত্র স্টোর হয় কারণ ওর মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করার কেউ নেই তো, ঠিক আছে। ওর পজিটিভ আর নেগেটিভ চার্জ হবে, আবার ওটাকেও ফ্লো করাবে, ঠিক আছে। কিছু কিছু কম্পোনেন্ট যেমন যদি আমি বলি স্টোরেজের সবচেয়ে বড় ক্যাপাসিটর একটা বলেছে, সেকেন্ড হচ্ছে ব্যাটারি। ব্যাটারি হচ্ছে খুব ভালো উদাহরণ স্টোরেজের, যে ব্যাটারিতে পিওর ডিসি। একদম সলিড ডিসি। রিচার্জেবল ব্যাটারিগুলোতে কি হয়? নোকিয়া ব্যাটারি সাথে বাস করেছি। সেটা আলাদা জিনিস, তাহলে আমি বলছি। তুমি ওই বলছো অ্যাকশন করতে শোনো, তখন প্রথম প্রথম মোবাইল কি করো তো চার্জার খারাপ হয়ে গেছে, ও চার্জারের অ্যাডাপ্টারের মাথা কেটে ওখান থেকে তার ছুলে নিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে না এই যে স্যার ওটা তো যখন প্রথম প্রথম যখন মোবাইল আসে মার্কেটে তখন এই কেসটা গ্রামগঞ্জে বেশি করেছে, চার্জ কেটে দিয়ে ব্যাটারি সাথে বাস করেছি, মানে ওটাতে একটা মোটর চালাবার চেষ্টা করছিলাম, কি করেছিলাম খেয়াল করছে না, ব্যাস আমার মধ্যে ফেটে গিয়ে পুরো আগুন জ্বলে গেছে। এইভাবে তো দেখো এসির ক্ষেত্রে কি হয়, এসি কে যেহেতু স্টোর করা যায় না, এসি ডিরেকশন চেঞ্জ করে করে